সংসদে দুইটি বিল পাশের পর অনির্ধারিত বিতর্ক করেছেন বিরোধী দলের কয়েকজন সদস্য ও অর্থমন্ত্রী। বিরোধী দলীয় নেতার দাবি, কিছু মূল জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে নিয়োগ দিয়েছে সরকার। জবাবে অর্থমন্ত্রী জানান, রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ না দেওয়ার প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগে বয়সের সীমা তুলে দিয়ে বিল দুটি পাশ হয়। শফিকুল হকের প্রতিবেদন। 15 বছরে শেয়ার বাজার থেকে লুট হয়েছে 1 লক্ষ কোটি টাকার ওপরে। বৃহস্পতিবারের অধিবেশনে একটি বিল পাশের সময় নোটিশ দেয় শুধুমাত্র আলোচনার সুযোগ পান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিচিত, সেই সংস্থাটিতেও দক্ষ এবং যোগ্য মানুষদের সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের শেয়ার বাজারকে আবারও একটি আস্থার জায়গায় নিয়ে যাবেন। এরপরই আলোচনার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় কয়েকজন সদস্য। তবে কার্যপ্রণালী বিধি অনুযায়ী নোটিশ না দেয়ায় তাদের সুযোগ দেননি ডেপুটি স্পিকার। তো বিল দেওয়া হয়েছে গত পরশুদিন, রিপোর্ট গতকালকে দেওয়া হয়েছে, আর এটা মাননীয় স্পিকারের এখতিয়ার থাকে কন্ডন করার জন্য। আমরা এটা কন্ডন করলাম এবং বিধি মোতাবেক আমরা এখন আইনটি পাস বা আইনটি নাকচের দিকে যাচ্ছি। এক পর্যায়ে ফ্লোর নেন বিরোধী দলীয় নেতা। সদস্যরা নতুন, তাই প্রক্রিয়া মানতে পারেননি এমন কথা বলে বিল দুটি স্থগিতের আবেদন করেন তিনি। আমাদের অধিকার আপনার মাধ্যমে সংরক্ষণ হোক, এই বিল দুটোই স্থগিত করেন। যে দুইটার কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে, আমি আবারও বলছি, এটা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তা আমলে না নিয়ে দুইটি বিল পাশ করেন ডেপুটি স্পিকার। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। তবে বিল দুটি পাশের পর অনির্ধারিত আলোচনা করেন বিরোধী দলীয় নেতা। তার অভিযোগ, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে এবং সাবেক গভর্নরকে বিদায় দেওয়ার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, জাতি এটা দেখেছে। এখান থেকে শুরু করে আমি বারবার এগুলার মেনশন করতে যাচ্ছি না। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। এর জবাবে অর্থমন্ত্রী জানান, এসব নিয়ে বেশি আবেগপ্রবণ হওয়ার সুযোগ নেই, আর আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেয়া হবে না। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, ফিনান্সিয়াল সেক্টরে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। বাংলাদেশ গভর্নর কোনো দলের ব্যক্তি নয়, সে একটা দলের সমর্থক হতেই পারে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে তার অ্যাপয়েন্টমেন্টের অসুবিধাটা কোথায়? পাশ হওয়া বিল দুটির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ, এই দুই সংস্থায় চেয়ারম্যান ও সদস্যদের বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। অভিজ্ঞ লোকগুলো তাদেরকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান। কোথায় 57 বছর, এখন 72 বছর। এই ডিফারেন্সটা এর মধ্যে যারা আছে তাদেরকে তো আমরা বাইরে রাখতে পারবো না। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অর্থমন্ত্রী দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আগামী 2 বছর কঠিন হবে, অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে, অনেকগুলো মেজার নেব যেগুলো জনপ্রিয় নাও হতে পারে। শফিকুল হক, ৭১, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকা বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে বিকেলে রাষ্ট্রপতি ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় এনসিপির আহ্বায়ক এসে বলেন। মামুন হোসেনের রিপোর্ট। মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 25তম দিনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়। আমরা যখনই ব্যাংকিং খাত এতে অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিয়াত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংক লুটপাটের সঙ্গে রাষ্ট্রপতির সম্পৃক্ততা রয়েছে। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল
এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। এনসিপির এই শীর্ষ নেতা বলেন, এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে বহাল রাখা দেশের জন্য দুর্ভাগ্যজনক। এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি মামুন হুসাইন, ৭১, ঢাকা। এসেছে যে রাষ্ট্রপতি। এবার বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার জোটের সমন্বয়ক ও দলটির নেতা হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নে এই কর্মসূচি। ঈদের আগেই ১৬ই মে রাজশাহীতে সমাবেশ দিয়ে শুরু হবে তাদের কর্মসূচি। আর জোটের অন্যতম শরিক এনসিপির মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছেন, সংসদের পাশাপাশি রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। গণভোট বাস্তবায়ন ও সংস্কার পরিষদে শপথ নিতে সরকারকে বাধ্য করতে রাজপথে একের পর এক কর্মসূচি করে যাচ্ছে বিরোধী দল। এবার তৃতীয় দফায় আন্দোলন সফল করতে বৈঠক করেছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১ ঘন্টার বেশি চলা বৈঠকে আগামী কর্মসূচি নির্ধারণে নানা সিদ্ধান্ত নেন তারা। বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বলেন, ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ দিয়ে শুরু হবে তাদের পরবর্তী কর্মসূচি। ১৬ মে আমরা রাজশাহীতেই বিভাগীয় সমাবেশ করব। এরপরে ঈদের ছুটি একটা দীর্ঘ সময় থাকে, সেটা বিবেচনায় এনে আমরা ১৩ জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করব। এরপরে ২০ জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রাম ঠিক করেছি। ২৭ জুন আমরা ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ নির্ধারণ করেছি। এরপরে ১১ জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। বিএনপির সমালোচনায় তিনি বলেন, ৭০% মানুষের মতামত উপেক্ষা করে ছল ছাতুরির মাধ্যমে সংবিধান সংশোধনীর বিল আনার চেষ্টা করছে সরকার। তারা শপথ নেয় সংবিধান সংস্কারের সদস্য হিসেবে, এবং পরিষদ না ডেকে পার্লামেন্টে চলচাতুরি করে, বিশেষ করে ক্ষমতার জোর, টোটাল মেজরিটির জোর, এইসবকে কাজে লাগিয়ে তারা এখন সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এ সময় ১১ দলীয় ঐক্যের আরেক শীর্ষ নেতা আসিফ মাহমুদ বলেন, সংসদে তীব্র প্রতিবাদের পাশাপাশি রাজপথে আন্দোলন বেগবান করা হবে। সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরো বেগবান হবে। ধারাবাহিকভাবে ৭টি বিভাগে কর্মসূচি শেষে অক্টোবরে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। রাশেদ আনিস, ৭১, ঢাকা। শরিয়া আইনে নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামাত ইসলামী দেশ পরিচালনা করতে চায়, সে বিষয়ে দলটির অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভায় এই আহ্বান জানান তিনি। এতে যোগ দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। মাননীয় প্রধান অতিথি এবং সভাপতির ব্যস্ততার কারণে মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সুনীল গুপ্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই স্মরণ সভার। এতে অংশ নেন প্রয়াত সুনীল গুপ্তের পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। সাবেক সচিব স্মরণ সভায় তথ্যমন্ত্রী বলেন, জামায়াতের একজন সংসদ সদস্যের শরিয়া আইনের পক্ষে অবস্থান দলটির আমিরের আগের প্রতিশ্রুত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। গত 14 জানুয়ারি জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে যখন খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল, সেখানে স্পষ্টভাবেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আজকের বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে তারা শরিয়া আইন রাখবেন না, দেশের প্রচলিত সংবিধান আইন অনুযায়ী তারা ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না। উপস্থিত গণমাধ্যমে যারা এখানে আছেন, আমি তাদের মাধ্যমে জানতে চাই কোনটি তাদের অবস্থান। একই অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বলেন, বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি তৈরি করেছে জুলাই গণঅভ্যুত্থানের পথরেখা। প্রধানমন্ত্রী বারবার দাঁড়িয়ে পার্লামেন্টে বলছেন যে জুলাই সনদের প্রতিটা অক্ষর আমরা বাস্তবায়ন করতে চাই, আর সে জায়গায় তারা মিথ্যা বলে বেড়াচ্ছে জুলাই সনদের নাকি ধারে কাছেই নাই। আর ভাই, জুলাই সনদ কি আওয়ামী লীগের মতো
মুক্তিযুদ্ধ যেরকম তাদের ব্যক্তিগত সম্পদ হয়েছিল, আজকেও কি জুলাই সনদ কি আপনি এবং আপনার ডান পাশে যারা আছে তাদের নিজস্ব সম্পত্তি নাকি? দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা টিকিয়ে রাখতে বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে, কাজে আপনারা তো জনগণের ম্যান্ডেট পান নাই। জনগণের পক্ষে কথা বলতে হলে বিএনপি বলবে। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। আগামীকাল মহান মে দিবসের সমাবেশে নয়াপল্টনে বড় গণজমায়েত করতে চায় বিএনপি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, ওই সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলন থেকে আরও বলা হয়, ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার গঠনের পর রাজধানীতে এটি বিএনপির প্রথম কোনো সমাবেশ। মাহিলা ইসলামের রিপোর্ট। রাত পোহালেই শ্রমিকের রক্তে ভেজা ইতিহাসের দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকের অধিকার আর মর্যাদার স্বীকৃতির এই দিনটি পালিত হয় বিশ্বজুড়ে শ্রদ্ধা ও সংহতির মাধ্যমে। এবারের মে দিবস বিএনপির নেতৃত্বাধীন সরকারের জন্য ভিন্ন মাত্রা যোগ করেছে, এমনটাই বলছেন দলটির নেতারা। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয়েছে বিশাল সমাবেশের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মে দিবস বাংলাদেশে আমাদের দুয়ারে আসছে এবার নবজাগরণের দাওয়াত নিয়ে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশে ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। ফ্যাসিস্ট কাঠামো থেকে বেরিয়ে নতুন ধারায় এই আয়োজন সফল করার আহ্বান তার। তাদেরই সুযোগ্য পুত্র দেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শ্রমিক, ছাত্র এবং জনগণের একজন অবিসংবাদিত নেতা হয়েছেন সংগ্রামের নেতৃত্ব দিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়ে। তিনি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো সেই অনুষ্ঠানটি, মে দিবসের সেই অনুষ্ঠানটি মানে যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ এখানে ঘটবে, এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর আরেক রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, সমাবেশ থেকে প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। এই সমাবেশে বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এছাড়া শ্রমিক সমাবেশে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ এবং শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জানান, আগামী 5 বছরের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির সব পূরণ করবে সরকার। আমরা এটা আশা করি যে আগামী 5 বছরের মধ্যে নিশ্চয়ই যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অনেকাংশেই পূর্ণ করা হবে। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হুসাইনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আরও জানান, 1 সপ্তাহের মধ্যেই হামের টিকা দেয়া শেষ হবে। এদিকে যক্ষ্মা পরীক্ষায় বাংলাদেশকে 6 লাখ কিট ও 11,000 শিশুর চিকিৎসার ওষুধ দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে বিশেষায়িত টিবি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই উপহার হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সুফিয়ান ফারাবির রিপোর্ট। বিশ্বে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যেসব দেশে, তার মধ্যে 8ম স্থানে বাংলাদেশ। আক্রান্তের সংখ্যা প্রতি বছর প্রায় 3 লাখেরও বেশি। যক্ষ্মার চিকিৎসায় বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিশেষায়িত টিবি হাসপাতালে যক্ষ্মা পরীক্ষার 6 লাখ কিট হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঘুরে দেখেন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। পরে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রীর হাতে 6 লাখ কিট ও 11,000 শিশুর ফুল কোর্স ওষুধ হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বলেন, সংকট মোকাবেলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাশে থাকতে পেরে আনন্দিত তিনি। যেহেতু বাংলাদেশ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহের ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত। সরবরাহ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সুদৃঢ় করতে যুক্তরাষ্ট্র কাজ করবে। দশকের পর দশক ধরে স্বাস্থ্য খাতে আমাদের অংশীদারিত্ব রয়েছে। টিবি পরীক্ষা করতে আমরা বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রে তৈরি উচ্চমানের প্রযুক্তি সমৃদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা
নিরাপত্তা ও আধুনিক সরঞ্জামাদি এবং রোগ পরীক্ষার উপকরণ হস্তান্তর করতে পেরে গর্বিত। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক এই সহযোগিতায় দেশটির জনগণ, সরকার ও ঢাকা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী। রোগ নির্ণয়ের যে জিন এক্সপার্ট কার্ট্রিজ আমরা 600,000 6 লক্ষ কার্ট্রিজ আমরা ওনাদের কাছ থেকে অফিসিয়ালি বুঝে নিয়েছি। আমাদের অনেক উপকার হবে এতে টিবিটাকে ডায়াগনোসিস করতে। সাথে ওনারা 11,000 পেডিয়াট্রিক শিশু বিষয়ক যে টিবি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট ড্রাগস যেটা ওষুধ না, এটা খাওয়া মেডিসিন 11,000 ওইটা আমাদেরকে ওনারা এখন ডেলিভারি দিয়েছে। এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, মে মাসের মধ্যেই দেশের হামের প্রকোপ নিয়ন্ত্রণে আসবে। 61% কিন্তু আমরা টার্গেট কভার করে নিয়েছি। ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহে আমরা ফুল কভার করে ফেলবো। অনেক জায়গায় কিন্তু 100% আমরা কভার করে ফেলেছি টিকাটা। আর একটা জিনিস মনে রাখবেন, এই টিকাটা দেওয়ার পরে কিন্তু অ্যান্টিবডি ক্রিয়েট হইতে অন্তত 3 সপ্তাহ টাইম লাগে। আপনি গতকাল থেকে রিপোর্ট দেখেন, 30টা উপজেলা এখন নতুন কেস নেই। 30টা উপজেলা যেটা আমরা 5 তারিখে স্টার্ট করেছিলাম, সেখানে নতুন একটা কেস হামে নাই। মন্ত্রী জানান, অন্য যে সকল রোগের ভ্যাকসিন দরকার সেগুলো পর্যাপ্ত আছে, প্রয়োজন মতো সংগ্রহ করা হচ্ছে। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে সংসদে কেনাকাটায় হরিলুট প্রকৃতপক্ষে হরিলুট নয়। এখানে কেনাকাটায় কোনো আর্থিক অনিয়ম হয়নি বলে দাবি করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক হুইপ ABM আশরাফ উদ্দিন নিজাম। দুপুরে সংসদে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। এ সময় কেনাকাটায় 3টি লেন্সের মূল্য 3,74,100 টাকার পরিবর্তে প্রতিবেদনে 37,74,100 টাকা উল্লেখ করা হয়, যা প্রতিবেদনের সাংবাদিকের স্বীকারোক্তি অনুযায়ী পত্রিকাটির মুদ্রাজনিত ভুল বলে দাবি করেন হুইপ। ওনারা বলছে 37 লাখ টাকা প্রতিবেদন, রিপোর্টে 37 লক্ষ টাকা। আর তিনটার দাম আমরা এখানে পেলাম, যেটা কিনেছে সেটা হলো 1,24,000 টাকা করে 3,74,100। ক্লিয়ার আপনারা? প্রতিবেদনে উল্লিখিত 37,74,100 টাকা নয়। প্রতিবেদন প্রণয়নকার রিপোর্টারের সাক্ষাৎ গ্রহণের ওনার সাক্ষাৎকার নিয়েছি আমরা। এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অর্থাৎ 3,74,100 টাকার স্থলে 37,74,100 টাকা মুদ্রণজনিত ভুল হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন চিকিৎসা সম্পর্কিত অসঙ্গতিপূর্ণ কাগজ দাখিল করায় কামরুল ইসলামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার আদেশ প্রত্যাহার করেন আদালত। পরে এ বিষয়ে তাকে 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 2024 সালের 18 নভেম্বর গ্রেপ্তার হন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। এরপর থেকে আছেন কারাগারে। বর্তমানে অসুস্থতার কারণে বাংলাদেশ মেডিকেলে চিকিৎসা নিলেও প্রসিকিউশন বলছে এ সম্পর্কিত ভুয়া কাগজপত্র বানিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার আবেদন করেন কামরুল ইসলাম। এই কেস সামারিটা 15/2/26 তারিখে কি করে ট্রাইব্যুনালে আসলো বা কি করে আসামিদের হাতে আসবে? কারণ উনি গত 18/11/2024 সাল থেকে হাজতে আছে। আমি আরও একটা জিনিস দেখলাম যে 12/2/26 তারিখে আরেকটা মেডিকেল পেপার, সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে আনা। তো সেটাও আমার কাছে মনে হলো যে 12/2/26 তারিখে তো তিনি জেল হাজতে। আবেদনের প্রেক্ষিতে গত 9 এপ্রিল কামরুল ইসলামকে এভারকেয়ারে চিকিৎসার অনুমতির আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে বৃহস্পতিবার কাগজপত্রের অসঙ্গতির বিষয়ে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। পরে তার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার অনুমতির আদেশ প্রত্যাহার করে 15 দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। তবে কামরুল ইসলামের আইনজীবীর দাবি কাগজপত্রে অসঙ্গতি নেই। 15/2/26 তারিখে যে ডাক্তারটা যে কাগজটা দিয়েছে, সেটা দেখা যাচ্ছে ওনার নির্বাচনী এলাকা কামরাঙ্গীরচরের একটা প্রত্যন্ত অঞ্চলের জনৈক আমিন আনোয়ার নামে এক ডাক্তারের, একটা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের একটা রিপোর্ট। শব্দটা লেখা আছে গ্যাস্ট্রিক ক্যান্সার। তো গ্যাস্ট্রিক ক্যান্সার বলে এরকম কোনো রোগের নাম আমরা কখনো শুনেছি বলে মনে হয় না। তো সব কিছু মিলে আমাদের কাছে এটা সন্দেহজনক লেগেছিল। কামরাঙ্গীরচরের একজন ডাক্তারের ওইটা একটা ওপিনিয়ন বলতে ওনার কেস হিস্ট্রি, যেহেতু ওনার ছেলে নিজেও ডক্টর, ছেলের ওপিনিয়ন দিলে একটা পক্ষপাতিত্ব বিষয় চলে আসতো। এর জন্য উনি জাস্ট একটা ওপিনিয়ন দিছে যে উনি কী রোগে আক্রান্ত এবং কেস হিস্ট্রি বলতে উনি এই 17 সালের পর থেকে এই অবধি উনি কী সমস্যায় উনি ফেস করতেছে এবং কী ট্রিটমেন্ট চলতেছে।
না, এটা শুধুমাত্র ওনার পেপারসটা নিয়ে গেছে, যে ওনার কেস হিস্ট্রিটা কি, ওনার আগে কি ছিল, কারণ রোগী তো দেখার সুযোগ নেই, উনি তো জেল কর্তৃপক্ষের অধীনে। এদিন জুলাই হত্যাযজ্ঞের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনালে। আগামী 9 জুন শুরু হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, সারা দেশে ক্রসফায়ারে মৃত্যুর সব ঘটনার তদন্ত চলছে। বিগত বছরগুলোতে সংঘটিত মানবতা বিরোধী সব অপরাধের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। আমরা ফর্মাল চার্জ রেডি করতেছি। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওড়ে নদ নদীর পানি বেড়েই চলেছে। এতে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় একের পর এক নিচু এলাকার পাকা ধান ডুবে যাচ্ছে। শ্রমিক সংকটে দ্রুত ধান কাটা শেষ করা যাচ্ছে না বলে জানালেন কৃষকরা। তবে গত রাত থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে হাওড়বাসী। শহীদ নূর আহমেদ ও সালেক হোসেন রনির তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের 12 উপজেলার 7,000 হেক্টর জমির পাকা ধান এখন পানির নিচে। এরই মধ্যে সদর উপজেলার একটি এবং মধ্যনগরে 2টি বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে। ঝুঁকি নিয়ে পাকা ধান কাটা শুরু হলেও শ্রমিক সংকটে কাজ শেষ করতে পারছেন না কৃষকরা। আমরা বাঁচাইতে পারছি না, পানির কারণে পানি চলে গেছে। ধানটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, ধানের মাঝে গেরা ইচ্ছে, সব ধান জ্বালা উঠে গেছে। তবে আজ প্রায় 1 সপ্তাহ পর রোদের দেখা মিলেছে, এতে কাজের গতি বেড়েছে। শ্রমিক নাই, আমার নিজের আসিল ফাঁসকার জমির পানি চলে গেছে। পানির মাঝে বৃষ্টির মাঝে কেউ আসতে চায় না ধান কাটা, 1000 টাকার উচ্চায় বইয়া রয়েছে। যে কষ্ট আছে মানুষ, হাজার হাজার মানুষ এই দুর্ভিক্ষ পড়ছে। এদিকে গেল 24 ঘন্টায় 18 মিলিমিটার পানি বাড়ার তথ্য দিয়ে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী জানান, কৃষকদের সতর্কতাই রক্ষা করতে পারে হাওরের ফসল। আমাদের লোকজনকে 24 ঘন্টা ভিজিলেন্সে রাখছি, কোথাও কোনো সমস্যা তৈরি হলে সাথে সাথে যেন প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারে। আর কৃষি কর্মকর্তা জানান, জেলার 2,23,512 হেক্টর জমির বেশিরভাগ ধান জলাবদ্ধ। যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে, সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে, বাতাস দেওয়ার ব্যবস্থা করে, তাহলে ধানগুলো ভালো থাকবে। কিশোরগঞ্জে একই দিনে সারা দেশে সর্বোচ্চ 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বুধবার। অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, নিকলী, কুড়িগঞ্জ, হোসেনপুর ও বাজিতপুর উপজেলার বিভিন্ন হাওরে তলিয়ে গেছে প্রায় 5,000 হেক্টর জমির পাকা ধান। 5 একর জমির মধ্যে আমরা এই 1% জায়গা কাটতে পারছি না। 15 একর জমি মনে করেন করছি ঋণ করে, এগুলি সব চলে গেছে গা। সব কৃষকের ধান টান সব বুড়ে গেছে গা, আওরে কাটার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা কৃষকরা জানান, চোখের পলকেই ডুবে যাচ্ছে ক্ষেতের পাকা ধান, ডুবে গেছে ধান শুকানোর মাঠও। বাড়িতে যেগুলো কাটতে নিছিলাম আমরা, এইগুলো আপনার শুকানোর মতো কোনো আমরা সম্ভাবনা নাই। ব্যাপারী কইতাছে 600 টাকা মন ধান দিমু, আর ক্ষেতের মেঝে ধানগুলি মারাইতে গেলে আমরা নিচেও 1200 টাকার উপরে আমরা পড়তেছে। জেলা কৃষি কর্মকর্তা জানান, 80% ধান পেকে গেলে দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ আগেই দেওয়া হয়েছিল। যদি আর ভারী বৃষ্টি না হয় কিংবা পাহাড়ি ঢল না আসে, তাহলে হাওরের ভাতগুলো রক্ষিত থাকবে এবং আমরা আশা করছি কৃষক তার ফসল ঘরে তুলতে পারবে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে কৃষকের ক্ষতি আরও বাড়ার শঙ্কা রয়েছে। শাকিলা শম্পা, ৭১। দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে নেত্রকোনা ও হবিগঞ্জ নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, বৃষ্টি না কমলে একই অবস্থা হতে পারে সুনামগঞ্জে। আর আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাত চলতে পারে আরও 5 দিন। তবে এ সময় বজ্রপাত কমে আসবে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উজান থেকে আসা ঢলে নেত্রকোনার পরে এবার হবিগঞ্জের নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে শুরু করেছে মৌলভীবাজারে। বন্যায় বিপাকে পড়েছেন হাওর অঞ্চলের কৃষকেরা। পরিস্থিতি এমনটা থাকলে ফসলের ব্যাপক ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় তারা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী 1 সপ্তাহের মধ্যে পানি কমে যেতে পারে। গতকালকে পর্যন্ত আমাদের যে ওয়েদার প্রেডিকশন ছিল, সেই প্রেডিকশন অনুযায়ী আজকে বা কালকে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট অঞ্চলটাও আক্রান্ত হবে এবং
2 তারিখের পরে এখানে সুনামগঞ্জে, যেহেতু পানির সুনামগঞ্জে এসে পৌঁছাবে, তো সুনামগঞ্জটাও এফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওদিকে আমরা আশঙ্কা করছি হচ্ছে গিয়ে নেত্রকোনার খালিয়াঝুরি পয়েন্ট। খালিয়াঝুরির পয়েন্টের আশেপাশে অনেক ধানি জমি, তো খালিয়াঝুরি পয়েন্ট যদি বিপদসীমা অতিক্রম করে সেক্ষেত্রে আমাদের নেত্রকোনায় ক্ষয়ক্ষতিটা বেশি হয়ে যাবে। এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও 5 দিন। ভারী থেকে অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এখন কিন্তু বজ্রপাতের তীব্রতাটা অনেকটা কমে আসতেছে। এটার বড় কারণ হচ্ছে যে এখন ধীরে ধীরে ঠান্ডা আবহাওয়া, মানে বৃষ্টিপাতের ফলে টেম্পারেচারটা অনেকটা কমে আসছে, ফলে থান্ডার সেল ডেভেলপ হচ্ছে কম। দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। দর্শক, সংসদে এই মুহূর্তে বিরোধী দলীয় নেতা সমাপনী বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেখতে চায়, আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম কে সরকারে আসবে না আসবে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আমরা যদি সে সুযোগ পাই, আমাদের প্রথম পদক্ষেপ হবে তিস্তা নদীতে প্রথম কুদালটা কুটবে। আমরা এখান থেকে শুরু করব। সারা বাংলাদেশ কম বেশি ঘোরার সুযোগ হয়েছে। রিয়েলি তিস্তা পারের মানুষগুলার মতো এত দুর্ভাগ্যপীড়িত মানুষ আমি বাংলাদেশের কোথাও আর দেখি না। অবশ্যই আমাকে তাদের কথা বলতে হবে। আমার কথা এখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি সত্বর, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে, আমরা দেখতে চাই। কারো চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। 20 কোটি মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 40 কোটি হাত দিয়েছে। প্রত্যেকটি হাত সরকারের পাশে দাঁড়াবে, সরকার যদি সাহস করে এই পদক্ষেপ নেয়। আমি দাঁড়াবো, সবার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমাকে একটা আসনের লোকেরা নির্বাচিত করে এখানে পাঠিয়েছে। মাঝে মাঝে আমি হাঁটি ঘুরি দেখি আর মনে মনে ভাবি, এটা কি রাজধানীর ছিটমহল? ছোট্ট একটি এলাকা, মাত্র 2টি খাল, ময়লার ভাগাড়, অবৈধ দখলদারিত্ব। রাস্তাগুলা সরু, আবার সেই রাস্তার মাঝখানে লাইট পোস্ট। হ্যাঁ, অবশ্যই আমি বলবো 2 মাস 2.5 মাসের সরকারের জন্য সব কিছু একেবারে চকের পলকে সমাধান করা সম্ভব নয়। শুরু হোক। আমাকে লোকেরা বলে সংসদে আমাদের কথা বলবেন, আমি বলি যে বলবো ইনশাআল্লাহ। আমি সেই কথাগুলো এখন বলতে চাই। আবার আমি ফিরে আসবো আমাদের দায়িত্ব কর্তব্যে। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি ওই এলাকার মানুষগুলো তাদের ভালোবাসা, সমর্থন আর ভোট দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে বলে আমি এই জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। একেবারে 47কে আমি সম্মান করি, কারণ ওই সীমারেখাটাই বর্তমানে বাংলাদেশের সীমারেখা। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের নদী রক্ষা করতে পারিনি বলে আমাদের কিছু জমি চলে গেছে প্রতিবেশী দেশের পেটের ভিতরে। আমরা বাড়াতে পারি, ওই যা ছিল তাই। ওই 1 খণ্ড জমি আমরা পেয়েছিলাম, এই জন্য 70 সালের নির্বাচন হয়েছিল। 94 ভাগ ভোট যেগুলা কাস্ট হয়েছিল তার মধ্যে 94 ভাগ পেয়েছিল আওয়ামী লীগ। তারা আসলে এত ভোট পেয়ে তারা আসলে নিজেদেরকে ধরে রাখতে পারে নাই। সম্ভবত তারা আবেগে সীমা লঙ্ঘন করে ফেলেছিল। এত মানুষের ভোটের প্রতি তারা সম্মান দেখাননি। যে ভোটের সম্মান পাকিস্তানি সরকার না দেখার কারণে অনিবার্য হয়ে উঠল মুক্তিযুদ্ধ। তারাই সেই ভোটটাকে আবার গলা টিপে হত্যা করলেন। তারা বাকশাল খায়। দর্শক, জাতীয় সংসদের সমাপনী বক্তব্য রাখছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আপনারা সরাসরি দেখছিলেন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল।